চট্টগ্রামের চন্দনাইশে স্থানীয়দের হামলায় ধোপাছড়ি বিট কর্মকর্তা সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অভিযোগ, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হক, তার ছেলে ও আত্মীয় স্বজনরা এ হামলা চালান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দোহাজারী রেঞ্জের পরানজুরানি এলাকায় এ ঘটনা ঘটে। সহকারী বন সংরক্ষক AKM ইমরুল কায়েস জানান, স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক ১০ থেকে ২০ জন লোক পরানজুরানি সংরক্ষিত বন থেকে সেগুন গাছ কেটে পাচার করছে। এমন খবরে ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমার নেতৃত্বে বন রক্ষাকারীরা অভিযানে যান। এ সময় সংঘবদ্ধ চক্রটি আক্রমণ চালায়, এতে ৮ থেকে ১০ জন আহত হন। পরে ধোপাছড়ি ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চট্টগ্রামের শিপইয়ার্ডগুলোতে ১৪ বছরে দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর পরও শ্রমিকদের সুরক্ষায় বিষয়টি নিশ্চিত হয়নি। সুফল নেই সরকারি ও আন্তর্জাতিক নানা তৎপরতায়। বারবার দুর্ঘটনার পরও শ্রমিক সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এদিকে পরিত্যক্ত ও বন্ধ থাকা ইয়ার্ডে চোরাই পথে লাইটারেস জাহাজ এনে অবৈধভাবে কেটে লোহা বিক্রি করছে একটি সিন্ডিকেট। গেল বছরের ৭ই সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর মালিকানাধীন SN কর্পোরেশন শিপইয়ার্ডে জাহাজ ভাঙার সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন ১২ শ্রমিক, পরে মারা যান ৬ জন। গত ১০ বছরে প্রতিষ্ঠানটির ৩টি শিপইয়ার্ডে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ শ্রমিকের। এরপরও সতর্ক হয়নি SN কর্পোরেশন। এই বিষয়ে জানতে এনায়েত বাজার প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। একসময় ১৫০টির বেশি শিপইয়ার্ড থাকলেও করোনা মহামারী ও ডলার সংকটে পড়ে তা ঠেকেছে ৩০ থেকে ৩৫টিতে। ৩ বছর ধরে হংকং কনভেনশনের শর্ত মেনে গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর হয়েছে মাত্র ১৩টি। শ্রমিক নেতাদের অভিযোগ, জাহাজ ভাঙা শিল্পে মানা হচ্ছে না শ্রম আইন, গড়ে তোলা যায়নি নিরাপদ কর্মক্ষেত্র। আমি দায়ী করব প্রথমত মালিকরা, তারা যথাযথ ব্যবস্থা নেই না। তারপরে দায়ী প্রশাসন, যারা এটার দায়িত্ব পালন করার কথা না দেখলে এটা বন্ধ করে দেওয়া, করে না। অ্যাক্সিডেন্টটা ঘটে গেলে ৩ মাসের জন্য বন্ধ করে, ৩ মাস পরে আবার শুরু করে যথারীতি। যে সকল শিপ ব্রেকিং ইয়ার্ড আপনার গ্রিন সার্টিফাইড না, তারা জাহাজ ভাঙার জন্য আর আমদানি করতে পারবে না। জাহাজ ভাঙায় নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার জন্যই সকল শিপ ব্রেকিং ইয়ার্ডকে গ্রিন সার্টিফাইড হতে হবে। গেল ১৪ বছর চট্টগ্রামে শিপইয়ার্ডের দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৯ জনের, আহত হন ৫০০-র বেশি শ্রমিক। কাগজ কলমে নানা নিরাপত্তামূলক ব্যবস্থার কথা বলা হলেও উন্নতি নেই পরিস্থিতির। এতে বহুপক্ষীয় গাফলতি দেখছেন বিশেষজ্ঞরা, যদিও তা স্বীকার করতে নারাজ ইয়ার্ড মালিকরা। কোনো শিপ ব্রেকার্স বা কোনো মালিক চায় না যে কোনো ইয়ার্ডে একটা দুর্ঘটনা ঘটুক। ফিল্ড ম্যানেজমেন্টে যারা থাকে অনেক সময় তাদের অবহেলার কারণও কি হয়, আর কিছু এক্সপ্লোশন হয় যেগুলি হয়তো আমাদের দেশে এখন এমন কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয় নাই যে জাহাজের থেকে সম্পূর্ণরূপে গ্যাস নিষ্কাশন করে ফেলবে। স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য ইয়ার্ডে আনার আগে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর সহ ৫ দপ্তরের অনুমতি লাগে। সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে পরিত্যক্ত ও কয়েকটি বন্ধ ইয়ার্ডে ৬ মাসে শতাধিক লাইটারেজ জাহাজ কেটেছে সিন্ডিকেট চক্র। এতে বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশের। পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে শিপইয়ার্ডে নিয়মিত পরিদর্শন করা হয়। এই সম্প্রতি গত সপ্তাহে আমরা 4টা ইয়ার্ডকে পরিবেশগত ছাড়পত্রের ভায়োলেশনের কারণে অ্যাজ পার আমাদের আইন অনুযায়ী ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা প্রতি সপ্তাহে হচ্ছে। সংশ্লিষ্টদের নজরদারির অভাবে পরিত্যক্ত ইয়ার্ডগুলোতে লাইটারেজ জাহাজ কেটে বিক্রি করা হচ্ছে। এটি বন্ধ না হলে জাহাজ ভাঙা শিল্পে ব্যাপক ক্ষতির শঙ্কা ইয়ার্ড মালিকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফেনীর সবশেষ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন কৃষক, মাছ চাষি ও খামারিরা। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে প্রায় ১৪৪ কোটি টাকা ক্ষতি হয়েছে। এর পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।
টানা বৃষ্টি আর ঢলে ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১ জায়গায় ভেঙে জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ফসলি জমি আমনের বীজতলা তলিয়ে যায়, পানির তোরে ভেসে যায় মাছের ঘের, ক্ষতির মুখে পড়ে গবাদি পশুর খামার। ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে। নেমে গেছে বন্যার পানি, তবে ক্ষতিগ্রস্ত কৃষক আর খামারিরা এখন দিশেহারা। গ্রামের পুকুর একটাও নাই, সব মাছ চলে গেছে। মাঠে যত জ্বালা মানির বীজ বসাইছি একটাও নাই। আমার আফগানি বেগুন ছিল, বন্যা আমার একটা গাছ রাখে নাই। আমরা পুকুরে মাছ গেছে, ঘর গেছে, চিনের খেত গেছে, ধান গেছে। যে সকল কৃষক আমন বীজতলা করেছে হয়তো নষ্ট হয়ে গেছে, সেই সকল কৃষকদেরকে আমরা পুনরায় বীজ দিয়ে আবার বীজতলার মাধ্যমে আমনে ফিরিয়ে নিয়ে আসবো। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব হাতে পেলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমরা একটি চূড়ান্ত ক্ষয়ক্ষতির বিবরণী আমরা শীঘ্রই তৈরি করতে পারবো এবং তার আলোকে আমাদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজটি আমরা চালাতে পারবো। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ হবে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে সরকার, এমন প্রত্যাশা ফেনীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে ভরা মৌসুমেও দেখা নেই বৃষ্টির, এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষক। বৃষ্টির অভাব এবং তীব্র রোদের কারণে রোপা আমন চাষাবাদে বিপাকে তারা। গেল বছর এই সময় আমন চাষাবাদ শেষ হলেও এবার এখন পর্যন্ত তেমনভাবে ধান বোনা শুরুই করা যায়নি। তবে যাদের সেচ যন্ত্র রয়েছে তারা সেচ দিয়ে ফসল উৎপাদন শুরু করেছে। কৃষি বিভাগ আশা করছে বৃষ্টি হলে আমনের চাষ শুরু হবে পুরোদমে। আষাঢ় শেষ করে শ্রাবণ মাস শুরু হলেও পঞ্চগড়ে দেখা মেলেনি বৃষ্টির। কখনো কখনো আকাশে হালকা মেঘের দেখা মিললেও তা ক্ষণিকেই মিলিয়ে যাচ্ছে উত্তপ্ত সূর্যের প্রখর রোদে। ভরা বর্ষা মৌসুমে জেলায় বৃষ্টিপাত না হওয়ায় শুষ্ক জমি নিয়ে বিপাকে কৃষক। উপায় না পায় গাড়া শুরু করছি, কেউ কেউ অপেক্ষা হইতে হইতে, কেউ তো গাড়ার সুযোগে পানি এলাও তো গাড়াও পারেনি। অনাবৃষ্টির কারণে মাটি শুকিয়ে যাচ্ছে এবং ফেটে যাচ্ছে। চলতি মৌসুমে বাধ্য হয়ে অনেকে সেচের মাধ্যমে চালাচ্ছেন আমন ধান বোনার কাজ। এতে একদিকে উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ, অন্যদিকে সঠিক সময়ে আমনের চারা বুনতে না পেরে ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। অপেক্ষা করতে হইতে এখন আমরা ছেলে মেশিন দিয়ে কাল সন্ধ্যা পানি দিছি, আজকে লোক দিয়ে গাড়ায় নেছে ধান চাষ করে নেয়। গাড় ভাত তো লাগছে, বিচন নষ্ট হয়ে যাচ্ছে, আর এখন মেশিন দিয়ে পানি দিয়ে গাড়াছি। মৌসুমের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ায় কৃষি বিভাগও পরামর্শ দিচ্ছে সেচের মাধ্যমে আমন রোপণের। চাষি পর্যায়ে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে তাদেরকে সম্পূরক সেচ ব্যবহার করে যত দ্রুত সম্ভব যাতে চারার বয়স বৃদ্ধি না হয়, এই অবস্থায় যেন তারা রোপা আমন লাগান, এ বিষয়ে আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি, লিফলেট বিতরণ করছি। এবার পঞ্চগড় জেলায় 1,30,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। আজ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে বৃহস্পতিবার ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে পদযাত্রা করে দলটি। এ সময় নেতারা বলেন, ভারতের মদত পুষ্টদের দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে তা প্রতিহত করবে দেশের জনগণ। আরও বলেন, মুজিববাদীদের রাজনীতির কোনো স্থান গণতন্ত্রে হতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান তারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জ অভিমুখে মার্চ করার হুঁশিয়ারিও দেন দলটির নেতারা। 2024-এর 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে এদিন শহীদ হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন। শিক্ষার্থীদের সংগঠিত করা পোস্টার, ফেস্টুন, পতাকা সংগ্রহ থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে হয়ে উঠেছিলেন প্রতিবাদের প্রতীক। সেই রুদ্র সেনের স্মৃতি রক্ষায় নেই পর্যাপ্ত উদ্যোগ, এ নিয়ে হতাশ তার সহযোদ্ধারা। রংপুরে আবু সাইদ হত্যার পর বিক্ষোভ, বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সেই ঢেউ লাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 18 জুলাই ছাত্র জনতার সাথে সংঘাত বাঁধে পুলিশের, আর পুলিশের হামলা থেকে রক্ষা পেতে ছুটতে ছুটতে বাগবাড়ির একটি ছড়া পার হতে গিয়ে পানিতে ডুবে যান রুদ্র। পুলিশ যখন গোলাগুলি করতেছিল, ও
যখন দৌড় দিতেছিল ও পড়ে গেছিল রাস্তার উপরে। সন্ধ্যার পরে যখন আমরা বেরোই তখনও ও খুব বেশি হাঁটতে পারে না। এই জন্যই মূলত হচ্ছে ও যে যখন ভেলা থেকে পড়ে যায় তখনও খুব বেশি হাত পা আসলে নাড়তে পারে না। আন্দোলনের সময় রুদ্র সেনের তৎপরতা আজও কাঁদায় সহপাঠীদের। সামনে কি হবে বা আমরা কিভাবে এখানে রোল প্লে করতে পারি, আমাদের আন্দোলনে আরও যাওয়া কেন উচিত, সবসময় আমাদের এইগুলো নিয়েই বলতো। তার ডিপার্টমেন্টে একটা শহীদ রুদ্র সেন কর্নার থাকবে, কিংবা ইউনিভার্সিটি সেলে কোনো এক জায়গায় শহীদ রুদ্র সেন কর্নার থাকবে। ক্যাম্পাসে একটি লেকের নামকরণ করা হয়েছে শহীদ রুদ্র সেনের নামে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শহীদ ও হতাহতদের বিষয়ে যথেষ্ট সংবেদনশীল ভূমিকা পালন করছেন তারা। শহীদ রুদ্র সেনের অবদানকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আমরা রুদ্র সেন স্মৃতি একটা লেক অলরেডি আমরা ঘোষণা করেছি। রুদ্র বনকে যদি প্রয়োজনীয় কোনো চাকুরির ক্ষেত্রে সহযোগিতা দেওয়া যায় সেটারও চেষ্টা চলতেছে। রুদ্র সেনের মতো অসংখ্য স্বপ্নবাজ তরুণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। যদিও শিক্ষার্থীরা বলছেন রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ যথার্থ হয়নি, তবুও তারা হাল ছাড়তে রাজি নন। তারা বলছেন একটি শোষণহীন, বৈষম্যহীন এবং মুক্ত স্বাধীন স্বদেশ গড়ার মাধ্যমেই রুদ্র সেনের প্রকৃত স্বপ্নের বাস্তব প্রতিফলন হওয়া সম্ভব। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। মাদারীপুর শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, 2.5 মাস আগে শহরের শকুনি লেকের দক্ষিণ পাশে SM নাসির উদ্দিনের 6 তলা ভবনের 6ষ্ঠ তলায় রুম ভাড়া নেন ফল ব্যবসায়ী নয়ন হাওলাদার। এরপর 2 সহযোগীকে নিয়ে থাকতেন। গত 1 সপ্তাহ ধরে নয়নের হদিস মিলছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রুমের ভেতর থেকে একজনের চিৎকার শুনে পুলিশকে খবর দেন ভবনের অন্য বাসিন্দারা। পরে পুলিশ এসে দরজা ভেঙে এক যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা ও যুব সমাজকে উৎসাহিত করতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো প্রতীকী মিনি ম্যারাথন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025-এর অংশ হিসেবে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন নানা বয়সী মানুষ। সকালে এই ম্যারাথনের উদ্বোধন করে জুলাই শহীদ শাহরিয়ার শুভর বাবা এবং শহীদ মাসুদের বড় ভাই। আয়োজকেরা জানান, সুস্থ জীবন গঠনে শরীর চর্চা ও ক্রীড়ার গুরুত্ব তুলে ধরতে এই আয়োজন। এরপর চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় মিনি ম্যারাথন। কলেজ থেকে শুরু হয়ে শেষ হয় চুয়াডাঙ্গা সার্কিট হাউস চত্বরে। পরে অংশগ্রহণকারী প্রথম 3 জনকে ক্রেস্ট প্রদান করা হয়। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।